আজকের গল্পে বলবো বন্ধুর হিজাবি মায়ের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। বাসর রাতে বন্ধুর হিজাবি মা বোরখা আর নিকাব গুটিয়ে যা করলো আর কোনোদিন ভুলবো না। আমি মেহেদি, বয়স 23 বছর। আমি একটি কলেজে পড়ছি, বিএসসি পদার্থবিজ্ঞান প্রথম বর্ষে। আমি আর আমার কিছু বন্ধু কলেজের পাশে মেস বানিয়ে থাকি। রকি, ফাহিম, শাকিল, শেহজাদ আমরা খুব কাছের বন্ধু। আমরা একসাথেই সবসময় সময় কাটাই। একদিন রুমে বসে সবাই আড্ডা দিচ্ছি, এমন সময় শাকিলের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই বুঝতে পারল শাকিলের নানাজান কথা বলছেন। ফোন কাটতেই শাকিলকে খুব বিচলিত দেখলাম। আমরা জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা হয়েছে কি বাসায়? ও বলল, মনে হচ্ছে সমস্যা একটা হয়েছে, তা না হলে নানাজান বাসায় জরুরি যাওয়ার জন্য এত তাগাদা দিত না। এ কথা বলতে বলতেই শাকিলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, বাবা তো অসুস্থ ছিল, বাবার কিছু হলো কিনা? এরপর শাকিল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি হলো বাসায় যাওয়ার জন্য। ফাহিম বলে উঠল, শাকিলকে একা পাঠানো ঠিক হবে না, ওর সাথে কারোর যাওয়া উচিত। আমি শেহজাদকে বললাম, তোর আর শাকিলের বাসা তো কাছাকাছি, তাই তোর কোনো কাজ না থাকলে তুই চাইলে যেতে পারিস। শেহজাদ বলল, আগামীকাল আমার টার্ম ফাইনাল, তাই আমার যাওয়া পসিবল না, তুই চাইলে যেতে পারিস, তোর তো এক্সামের ঝামেলা আপাতত নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ঘুরে আসি। এরপর ব্যাগ গুছিয়ে আমি আর শাকিল রওনা দিলাম ওর বাড়ির উদ্দেশ্যে। শাকিলের বাসায় যখন পৌঁছালাম তখন বিকাল হয়ে গিয়েছিল। বাসায় গিয়ে দেখি ওদের বাসায় কেউ নেই, বাসা একদম শুনশান নীরব। শাকিল বাড়ি যেতেই ওর মেজো চাচি আম্মা এসে বলল, শাকিল, তোমার বাবার কি মাথা গরম? সব কাজে কি মাথা গরম করলে চলে? শাকিল বলল, চাচি আম্মা, কি হয়েছে একটু বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার উনি বললেন, কেন তুমি জানো না, তোমার বাবা রাগের মাথায় তোমার মাকে 3 তালাক দিয়েছেন, তাই তোমার নানাজান এসে তোমার মাকে নিয়ে গেছেন এবং তোমার বাবা নিজ ভুল বুঝতে পেরে তিনি তোমার মাকে নিয়ে আসতে গেছেন। শাকিলের বাবা মা দুজনেই ধার্মিক। শাকিলের বাবার নাম মাওলানা আলমগীর হোসেন, বয়স 50, তিনি ব্যবসা করেন। আর শাকিলের মায়ের নাম হাফেজা মোছামত মর্জিনা খানম, বয়স 36। শাকিলের মা খুবই পর্দাশীল মহিলা, তাকে আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখা তো দূরের কথা, কণ্ঠও শোনেনি। আমি আর শাকিল রওনা দিলাম ওর নানার বাসার দিকে। শাকিলের নানার বাসাটা শাকিলদের বাসা থেকে 2-3 গ্রাম দূরে। সন্ধ্যা নাগাদ আমরা ওর নানার বাসায় পৌঁছালাম। বাসায় গিয়ে দেখলাম কয়েকজন দাড়ি পাঞ্জাবিওয়ালা পুরুষ মানুষ বসে গোল মিটিং করছে। আমাদের একটা রুমে বসতে দেওয়া হলো। এরপর শাকিল বলল, মেহেদি, তুই একটু রেস্ট কর, আমি একটু আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। এবার আমি পাশের খাটে শুয়ে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যে আমার হালকায় ঘুম এসে গেল। হঠাৎ শাকিলের ডাকে ঘুম ভেঙে গেল। শাকিল আমাকে বলল, মেহেদি, ওঠ, উঠে ফ্রেশ হয়ে নে, আমার বড় খালুজান তোর সাথে কথা বলবে। আমি ফ্রেশ হলাম। তারপর শাকিল আমাকে পাশের রুমে নিয়ে গেল। ওখানে গিয়ে দেখি বছর 60-এর এক বড় দাড়িওয়ালা লোক সোফায় বসে আছেন। আমি রুমে ঢুকতেই তার সাথে সালাম বিনিময় করলাম। সে আমাকে তার পাশে বসতে বলল এবং আমি তার পাশে বসলাম। প্রথমে তিনি আমার নাম, ঠিকানা, পরিচয় জিজ্ঞেস করলেন। আমি পটাপট উত্তর দিলাম। তারপর তিনি শাকিলকে যেতে বললেন রুম থেকে এবং শাকিল চলে গেল। আমার কেমন যেন ভয় ভয় লাগলো, মনে মনেই বললাম, হচ্ছেটা কি? এবার উনি আমার একটু কাছে এসে বলল, শাকিল, তোমার কেমন বন্ধু? আমি বললাম, খুবই ভালো বন্ধু, আমরা সব সময় একসাথেই থাকি, আমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি। তারপর উনি বললেন, বাহ, খুবই ভালো, তো শুনে খুবই ভালো লাগলো। তবে আজ শাকিলের পরিবার খুবই বিপদে আছে, তোমার যে এই বিপদ থেকে শাকিলের পরিবারকে উদ্ধার করতে হবে বাবা। আমি বললাম, আঙ্কেল, কি সাহায্য করতে হবে বলেন, আর আমি এতে কি বা সাহায্য করতে পারি বুঝতে পারছি না। এবার আঙ্কেল বলল, তোমার অনেক কিছু করার আছে বাবা, সব তোমার সাধ্যের মধ্যেই আছে, তুমি কথা দাও তুমি সাহায্য করবে এবং তোমার বন্ধুর পরিবারকে রক্ষা করবে। আমি বললাম, আমি কথা দিলাম আমার বন্ধুর পরিবারকে রক্ষা করব, কিন্তু আমাকে কি সাহায্য করতে হবে যদি একটু বলতেন আঙ্কেল। এবার আঙ্কেল বললেন, তুমি তো শুনেছ, শাকিলের আব্বু শাকিলের আম্মুকে তালাক দিয়েছেন রাগের মাথায়। এখন শাকিলের আব্বু আবার শাকিলের মাকে নিতে চাই, কারণ সে রাগের মাথায় তালাক দিয়েছেন, এখন সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু চাইলেই সে শাকিলের মায়ের সাথে সংসার করতে পারবে না, কারণ 3 তালাকের পর শাকিলের আম্মু ওর আব্বুর কাছে হারাম হয়ে গেছে। এখন একটি পথই খোলা আছে, শাকিলের মাকে অন্য একটি পুরুষের সাথে নিকাহ দিতে হবে এবং কিছুদিন তারা সংসার করবে। তারপর ওই পুরুষটি যদি শাকিলের আম্মুকে তালাক দেয়, তখনই শাকিলের আব্বুর জন্য হালাল হবে, অন্যথায় হবে না। আমি এবার বললাম, তাহলে তো বিষয়টা অনেক জটিল ব্যাপার আঙ্কেল। আঙ্কেল বলল, কোনো জটিল বিষয় না, তুমি রাজি থাকলে কোনো কিছু জটিল না।
আমি বললাম, আঙ্কেল আমি কিছুই বুঝতে পারছি না, এখানে আমার রাজি হবার কি আছে? আঙ্কেল বলল, আমরা চাচ্ছি আজ রাতেই তোমার সাথে শাকিলের আম্মু মানে তোমার মর্জিনা আন্টির নিকাহ পড়িয়ে দিতে, তোমার কোনো আপত্তি না থাকলে। আমি শুনে হচকিয়ে গেলাম এবং রেগে মেগে বললাম, এটা কি বললেন আঙ্কেল? উনি তো আমার মায়ের বয়সী, আর তার চেয়েও বড় কথা উনি বন্ধুর আম্মু, আমি কিভাবে ওনাকে বিয়ে করি? এটা অসম্ভব। তিনি বললেন, তুমি কিন্তু কথা দিয়েছো, দয়া করে তুমি রাজি হয়ে যাও বাবা, কেউ কিচ্ছুটি জানবে না, আমরা সবকিছু গোপন রাখবো, এটা আমাদের মান সম্মানের বিষয়। আমি মাথা নিচু করে বসে থাকলাম এবং ভাবছি কি করব। এবার আঙ্কেল আমার আরেকটু কাছে এসে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, এর আগে কি নারীর সাথে ঘনিষ্ঠ হবার সুযোগ হয়েছে তোমার? আমি বললাম, না আঙ্কেল। আঙ্কেল বলল, গুড বয়, তাহলে আর কি, কাজী ডেকে নিকাহটা পড়িয়ে ফেলি এখনই, তারপর তোমার মর্জিনা আন্টির ঘরে তোমাকে পাঠিয়ে দিব। রাত ভর সময় কাটিও মর্জিনার সাথে, দেখবে খুব ভালো লাগবে। তোমার মর্জিনা আন্টি 3 সন্তানের জননী হলেও এখনো বেশ যুবতী আছে, তোমার কোনো সমস্যা হবে না। আর তোমার যদি বেশি ভালো লেগে যায় তাহলে তোমাকে মর্জিনার স্থায়ী স্বামী হিসাবে রেখে দিব। শাকিলের খালুর সাথে কথা শেষ হওয়ার পরে আমি পূর্বের রুমে ফিরে যাই এবং তার আধা ঘন্টা পরে একটি ছেলে আমার রুমে প্রবেশ করে। ছেলেটি শাকিলের খালাতো ভাই। ছেলেটি আমাকে একটি কাপড়ের ব্যাগ ও 1 গ্লাস শরবত দিয়ে বলে, শরবতটা খেয়ে নিয়ে গোসল সেরে এই কাপড়গুলো পরে নিন। আমি শরবতটি 1 ঢোকে খেয়ে নিলাম, তারপর গোসল সেরে ফেললাম। ছেলেটির দেওয়া পাঞ্জাবি পায়জামাগুলো পরে ফেলে কিছুক্ষণ না যেতেই আমার কেমন যেন অনুভব হলো। আমার জাদুর লাঠি কেমন যেন করছিল, তবে আমি বুঝতে পারলাম সবই ওই শরবতের কারসাজি। রাত 11টা নাগাদ আমার রুমে 2-3 জন লোক সহ কাজী সাহেব হাজির হলেন। ওই লোকগুলোর মধ্যে ওই খালুজান ছিলেন বিয়ের উকিল। তিনি এসে বললেন, মোছাম্মদ মর্জিনা খানম কবুল বলেছেন। এবার বাজি শুরু করলেন। হোগলডাঙ্গা নিবাসী মোহাম্মদ শমশের আলীর মেজ কন্যা মোছাম্মদ মর্জিনা খানমকে 50,001 টাকায় নিকাহ করতে রাজি আছেন? আমি বললাম, হ্যাঁ রাজি। সাথে সাথে সবাই শুকরিয়া আদায় করলো। কিছুক্ষণের মধ্যেই রাতের খাবার চলে আসলো। 5-7 জন পুরুষ মানুষ যারা ছিলেন সবাই এক টেবিলে বসেই খেয়ে নিলাম। খাবার সার্ভ করে দিল শাকিল ও তার মামাতো আর খালাতো ভাই। খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমের সোফায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় শাকিলের বড় খালুজান একজনকে বলল, আলিফকে ডাক আর নোভাকে নিয়ে আয়। তারপর দেখলাম একটি অল্প বয়সী ছেলে হাজির হলো। এবার ওই খালু বলে উঠলেন, আলিফ, নতুন বাবাকে সালাম দাও। ছেলেটি আমার সাথে সালাম বিনিময় করলো। বুঝতে পারলাম ছেলেটি শাকিলের ছোট ভাই, কিন্তু শাকিলের ছোট বোন নোভা ওর নানির কাছে ঘুমিয়ে গেছে, তাই আসতে পারেনি। এবার শাকিলের খালু আমাকে বলল, এই যে মেহেদি ভাই, আপনার বিবি চান তো বাসর ঘরে আপনার জন্য অপেক্ষা করছে, চলুন আপনাকে দিয়ে আসি। আমিও উঠে পড়লাম, কারণ আমার অবস্থা খুবই খারাপ। ওই শরবত খেয়ে অলরেডি শক্ত হয়ে আছে। আমি ওনার সাথে বাসর ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। 2য় তলার কর্নার রুমে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। আমি ঢুকেই দেখলাম আপাদমস্তক কালো, খিমারে ও হাত মোজা পরিহিত একটা স্বাস্থ্যবান মহিলা চুপ করে বসে আছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার প্রিয়তমা স্ত্রী হাফেজা মোছাম্মদ মর্জিনা খানম। ঘরে ঢুকেই সালাম বিনিময় করলাম দুজনেই। তারপর আমি বললাম, কেমন আছেন? মর্জিনা বলল, ভালো। ওনাকে দেখে অনেক বিচলিত মনে হলো এবং ভয়ে থরথর করে কাঁপছেন ও ঘেমে একাকার হয়ে গেছেন। এদিকে আমার অবস্থা করুণ। আমি একটু এগিয়ে গিয়ে ওনার পাশে বসলাম আর পট পট করে ওনার মুখের নেকাব খুলে ফেললাম। ও মাই গড, মর্জিনা খানম যে এত সুন্দরী আমি কখনোই ভাবিনি। আসলে হিজাবি নারীরা যেন অসম্ভব সুন্দরী এবং আকর্ষণীয় হয়। কি কপাল, এই এলাকার নামকরা মৌলবীর হিসাবে বিবিকে আজ আমি নিকাহ করেছি। জমিয়ে গল্প করা যাবে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তার সাথে গল্প করতে শুরু করলাম। উনি একটু ইতস্তত বোধ করলেন। প্রায় 10 মিনিট পর তার বোরখা, হাত মোজা একপাশে রাখতে বললাম। এমন সময় মর্জিনা বলে উঠল, প্লিজ আজকে যা হয়েছে ততটুকুই থাক। আমি খুব আনইজি ফিল করছি, কারণ আমি আমার স্বামী ছাড়া কোনো পুরুষের পাশে থাকা তো দূরের কথা, কথাও বলিনি। আমি বললাম, দেখুন আপনার সাথে আমার নিকাহ হয়েছে, প্লিজ আপনি বিষয়টা একটু ভেবে দেখেন। এবার তিনি বিরক্তি সুরেন বললেন, আচ্ছা ঠিক আছে, তবে আগেই আমি বোরখা আর নেকাব একপাশে রেখেছি, এখন ম্যাক্সি আর পেটিকোট ছাড়া থাকতে পারবো না। আমার একটু আনইজি ফিল হচ্ছে। আসলে আমি অনেকদিন যাবৎ স্বামীর সাথে গল্প করি না। আর হ্যাঁ, নারকেল তেল ব্যবহার করবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি রুমে নারকেল তেল বা ভ্যাসলিন খুঁজলাম, কিন্তু পেলাম না। তাই সরাসরি শাকিলের কাছে ফোন দিলাম, কারণ আমার মাথা ঠিক নেই আর তর সইছে, আমার মনে হচ্ছে পাগল হয়ে যাব।
সাথে সাথেই শাকিল ফোন ধরলো, বলল, দোস্ত বল কি খবর। আমি বললাম, বন্ধু তোমার রুমে কোনো নারকেল তেলের শিশি আছে? থাকলে একটু এই রুমে দিয়ে যা। শাকিল বলল, নারকেল তেলের শিশি দিয়ে কি হবে? আমি বললাম, একটু দরকার, প্লিজ একটু ম্যানেজ করে দে। ও বলল, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমি দরজার লক খুলে সামান্য ভেজিয়ে রাখলাম। মর্জিনা খানম দেখলাম শুয়ে আছে, আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ডেকে উঠল শাকিল, বলল, মেহেদি নারকেল তেলের শিশিটা নে। শাকিলের আওয়াজ পেয়েই মর্জিনা আর আমি দুজনেই নিজেদের গুছিয়ে ফেললাম। শাকিল আমাকে আর ওর মাকে ভালোভাবেই দেখে ফেলল। আমি দরজার কাছে গিয়ে ওর কাছ থেকে শিশিটা নিয়ে দরজা বন্ধ করে খিল দিলাম। মর্জিনা রাগের স্বরে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? দরজা খোলা রেখেই শুরু করেছেন। আমি বললাম, সরি, এমনটি আর হবে না। এরপর মর্জিনার সাথে আবার গল্প করতে শুরু করলাম। জাদুর লাঠি দিয়ে অনেক জাদু দেখালাম, মাঝে মধ্যে নারকেল তেলে দিয়েও অনেক জাদু দেখিয়েছি। রাত 1টা অবধি অনেক আড্ডা দেওয়ার পর অনেক ক্লান্ত লাগছিল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে দেখলাম শেহজাদ ফোন করেছে। বিষয়টা বুঝলাম না, রাত 1টা বাজে, এখন শেহজাদ কেন ফোন দিচ্ছে? শেহজাদ কি কিছু জানতে পেরেছে? আমি বিছানা থেকে উঠে ফোনটা রিসিভ করে বেলকুনিতে চলে গেলাম। ফোনের ওপাশ থেকে শেহজাদ বলল, কিরে ফোন ধরিস না কোনো? বন্ধুর মায়ের সাথে এত গল্প করলে হবে? আমাদের কাছ থেকে মতামত তো নিতে হবে। আমি অবাক হয়ে বললাম, তোকে এসব কে বলল? তুই এগুলো জানলি কিভাবে? শেহজাদ বলল, শাকিল আমাকে সব বলেছে। আর তুই যে শাকিলের মায়ের সাথে যা করছিল, শাকিল সবকিছু জানালার ফুটো দিয়ে দেখেছে। কি বলিস এখন? কি হবে? শেহজাদ বলল, শোন, শাকিলের একটা আপত্তি রয়েছে, তুই যেন বিদেশি বেলুন ব্যবহার করিস, ও আমাকে বলতে বলেছে। আমি এবার খুব রেগে গেলাম আর শেহজাদকে বললাম, ওর কোনো কথা আমি রাখতে পারবো না। ওর পরিবার আমাকে ওর মায়ের সাথেই নিকাহ করিয়েছে, আমার যেভাবে যা ইচ্ছা তাই করব। এই বলে ফোন রেখে দিলাম। রাগের মাথায় মর্জিনা খানমের সাথে আরো ঘন্টাখানেক লাগাতার গল্প করলাম, জাদু দেখালাম। মর্জিনা বলল, আপনি পারেনও বটে, এরকম হলে তো আমি হাঁটতে পারবো। কথাটা শুনে আমি আর কিছু করলাম না, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এদিকে মর্জিনা খানম আস্তে আস্তে উঠে খুঁড়িয়ে ভালো ম্যাক্সি আর পেটিকোট নিয়ে বাথরুমে ঢুকলেন। এরপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম যখন ভাঙলো তখন ঘড়িতে সকাল 9টা বাজে। দেখলাম রুমে আমি একাই, মর্জিনা খানমকে কোথাও পেলাম না। কিছুক্ষণ শুয়ে ফোন চপতে থাকলাম। এমন সময় শাকিলের খালাতো ভাই এসে বলো, এই যে নতুন খালু, সারা রাত তো আনন্দ করেছেন, এখন নিচে চলুন, নিচে গিয়ে নাস্তা করবেন, আপনার জন্য সবাই অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে নিচে আসুন। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। ডাইনিং টেবিলে দেখলাম শাকিলের নানা যান, বড় খালু যান, ছোট খালু যান, শাকিল আর শাকিলের ছোট ভাই আলিফ নাস্তা করছে। ওদের সাথে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষে শাকিলের বড় খালু যান আমার ডাকলেন। তিনি আমাকে একটু কাছে টেনে বললেন, কি ভাইজান, কেমন লাগলো শাকিলের আম্মা? আমি বললাম, উনি অনেক ভালো। উনি বললেন, গত রাতে কিছু করেছো? আমি মাথা নিচ করে বললাম, হ্যাঁ। উনি বললেন, এজন্য সকালে পারভিন ডাক্তার এসেছিল। শোনো, বেশি ভালো লাগলে বলতে পারো, তাহলে মর্জিনার সাথে সংসার করার ব্যবস্থা করে দিব। আমি বললাম, কি বলেন, এটা কিভাবে সম্ভব? শাকিল বা শাকিলের বাবা মা ওরা তো কখনোই মানবে না। এবার উনি বললেন, শোনো, তুমি হয়তো জানো শাকিলের বাবার হার্টে 3টা রিং পরানো আছে, আবার সাথে টাইপ 2 ডায়াবেটিস। আলমগীর সাহেব 2 বছর যাবৎ মর্জিনার সাথে সময় কাটায় না। ওনাকে নিয়ে আমি অনেক ডাক্তার কবিরাজের কাছে গিয়েছি, কিন্তু তাতে কোনো ফলাফল আসেনি। এই নিয়ে শাকিলের বাবা মায়ের মধ্যে দাম্পত্য কলহ চলছে অনেক দিন ধরেই। শাকিলের আম্মাও অনেক দিন ধরে ধৈর্য ধরে আছেন। শাকিলের বাবা আলমগীর সাহেব ইন্তেকাল করলে তিনি আবার নিকাহ করবেন। তাই বলছি, মর্জিনা খানমকে ভালো লাগলে বলো, আমরা শাকিলের বাবাকে একটু বোঝাই। উনি রাজি থাকলে তোমার আর শাকিলের আম্মাকে তালাক দেওয়ার ঝামেলা করা লাগবে না। শাকিলের আম্মাজানের সাথে সংসার শুরু করো, ভালো লাগবে। শাকিলের খালিজানের সাথে কথা শেষে আমি ওপরের রুমে যেতে থাকলাম। রুমে গিয়ে দেখলাম মর্জিনা খানম ও তার ছোট মেয়ে নোভা শুয়ে আছে। সারা দিন কিভাবে যেন কেটে গেল। রাত নামতেই আবারও মর্জিনা খানমের সাথে গল্প শুরু করলাম, জাম্বুরা খেলাম, অনেক আড্ডা দিলাম। এতক্ষণে মর্জিনা খানম আমার সাথে বেশ ফ্রি হয়ে গেছে, কোনো কিছু করতে গেলে আর বাধা দেয় না। রাত তখন 3টা বেজে 22 মিনিট। আমি তখন চতুর্থবারের মতো কাজ করছি। এমন সময় বাইরে হইচই শুরু হলো। আমি কোনো রকমে নিজেকে গুছিয়ে বাইরে
দিয়ে চলে আসলাম। আমার পিছু পিছু মর্জিনাও আসতে লাগলো। নিচে এসে শুনি শাকিলের বাবা স্ট্রোক করেছে। শাকিলের চাচা ফোন দিয়েছিল কিছুক্ষণ আগেই, ওর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শাকিলের মা সহ সবাই কান্নাকাটি করা শুরু করলো। কিছুক্ষণ পরে শাকিলের খালুজানের ফোনে একটা ফোন আসলো। শাকিলের খালু ফোন ধরতেই ওপাশ থেকে একজনের কথা শুনতে পেলেন এবং তার কথা শুনে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। উনি মাথা নিচু করে বললেন, শাকিলের বাবা ইন্তেকাল করেছেন। সারা বাড়িতে শোক নেমে এলো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মর্জিনা খানম আর আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হলো, দেখতে একদম আমার মতোই। এই কথা শুনে অভিমানে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া গমন করেছে শাকিল 6 মাস হলো, আর থাকবেই বা কি করে এখানে। আমি এদিকে দিন রাত মর্জিনা খানমের সাথে সময় কাটাচ্ছি। মর্জিনা খানম এখন আমাকে ওগো শুনছো বলেই ডাকে।